ডিস্টেন্সিং মেনটেন করে দাঁড়ানো খানিকটা। আর আজকের যে সাংবাদিক সম্মেলন, আমরা তার জন্য আপনাদের সামনে এসেছি যে 5 রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা হলো। এই নির্বাচনী যে রেজাল্ট এসছে তাতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে আবারও ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হতে চলছে। আমরা তাতে লক্ষ্য করেছি যে শুধু ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারই নয়, সেখানে ভোট অফ পার্সেন্টেজ যেটা 2016-তে 29.51 ছিল, সেটা বেড়ে 33.21 হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর তার যে অ্যালায়েন্সগুলো আছে সেটা যে 9টা এবং 6টা সিট পেয়েছে সেটা আলাদা করে বলা হচ্ছে। তাতে ভারতীয় জনতা পার্টির একলাই 3% ভোট যখন গেইন হইতে, তার সঙ্গে সঙ্গে আমরা যতটা সিট পেয়েছিলাম সেই সিটগুলিকে ধরে রাখতে সক্ষম হয়েছি। 60 সিট আমাদের আগে ছিল, এখনও 60 সিট ভারতীয় জনতা পার্টির রয়েছে। বন্ধুরা, তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী জেপি নাড্ডাজি এবং সর্বোপরি আমাদের যশস্বী এবং সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী এবং দেশের গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহ এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী এবং সমস্ত এই 5 রাজ্যের স্টেট ইউনিটগুলি পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সবাইকে আমরা সাধুবাদ জানাই যে ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বৃহত্তম পার্টি, আর সে পার্টি এই নির্বাচনে প্রত্যেকটি রাজ্যে প্লাস হয়েছে। কোনো জায়গাতে ভারতীয় জনতা পার্টি মাইনাস হয়নি। আমি আসাম দিয়ে শুরু করছি, যে আসামে আমরা বিজেপি একলা 60 সিট ছিল, এখনও আমাদের কাছে 60 সিট রয়েছে এবং টোটাল 75টি সিট নিয়ে এনডিএ আসামে সরকার গড়তে চলছে। দ্বিতীয় কেরালাতে আমরা আমাদের যে ভোট পার্সেন্টেজ 11.30, 2016-তে সেটা 10.53, মানে 0.77% আমরা গেইন করেছি। আসামে সরকার হচ্ছে, কেরালাতে আমাদের ভোট অফ পার্সেন্টেজ বেড়েছে। পুডুচেরি এই প্রথমবার সাউথের অন্তিম প্রান্তে এনডিএ তার মূল যে সাথী ভারতীয় জনতা পার্টি তার সরকার হতে চলছে। সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। ভারতীয় জনতা পার্টি প্রথমবার 0 থেকে 6 সিট এনেছে এবং আমাদের অ্যালায়েন্স যে রয়েছে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস,
10 সিট পেয়েছে। যদি ভোট অফ পার্সেন্টেজে দেখি তো ভারতীয় জনতা পার্টি 13.6666% ভোট পেয়েছে, যেটা কি 2016-তে 0%-এর কোনো ভোট আমাদের ছিল না, আমাদের কোনো ভোট ছিল না। আর এই সিটগুলি আমরা যখন এনডিএতে অ্যালায়েন্সে দাঁড়াই তখন সবগুলো সিটে 30টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেওয়া হয় না। তো আমরা যেই সিটটা অ্যালায়েন্সে পেয়েছি তার মধ্যে সেই পার্সেন্টেজটা আসছে 13.66% আমাদের ভোট পার্সেন্টেজ এসছে। এবং 2016-তে সিট আমাদের শূন্য ছিল, কিন্তু আমরা ভোট পেয়েছিলাম 2.41% পটিচুরিতে, 2.41% ভোট আমরা পেয়েছিলাম। সেটা থেকে 13.66% হয়েছে, 11.25% আমাদের গেইন হয়েছে। এবং সেখানে ভারতীয় জনতা পার্টি মানে এনডিএর সরকার প্রতিষ্ঠিত হতে চলছে। তামিলনাড়ুতে আমরা এই প্রথমবার ভারতীয় জনতা পার্টি আমরা 2016-তে কোনো সিট পাইনি, একটি সিটও তামিলনাড়ুতে আমাদের ছিল না। এবার আমরা অ্যালায়েন্সে লড়েছি এআইএডিএমকের সঙ্গে, আমরা 4 সিট জয়ী হয়েছি। 2016-তে আমাদের কাছে কোনো সিট ছিল না, আমরা এবার 4 সিটে জয়ী হয়েছি। এবং সেই 4 সিটের মধ্যে আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো যে আমাদের ভারতীয় জনতা মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী যে শ্রীমতী বনাতি শ্রীনিবাসন কোয়েম্বাটোর দক্ষিণ থেকে অভিনেতা কামাল হোসেনকে হারিয়ে বিধায়ক হয়েছেন। দক্ষিণের বিষয়ে আমরা জানি যে ফিল্ম স্টার আর এই মাপের হলে তার কি র্যাপো থাকে, তার কি লোকপ্রিয়তা থাকে। সেই বিখ্যাত অভিনেতা কামাল হাসানকে হারিয়ে মহিলা মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষা জিতে আসা, সেটা নিজে একটা ইতিহাস তৈরি করেছে, সেটা ভারতীয় জনতা পার্টি তামিলনাড়ুতে করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, এবার আসবো ওয়েস্ট বেঙ্গল। বাংলাতে আমরা 77টি সিট পেয়েছি। 2016-তে আমাদের কাছে 3 সিট ছিল, 3 থেকে 77 সিটে গিয়েছি। আমাদের 2016-তে ভোট অফ পার্সেন্টেজ 10.16% ছিল, এটা বেড়ে 38.13% হয়েছে। এই বাংলাতে প্রথমবার আফটার ইন্ডিপেন্ডেন্স 1947-এর পর যে বিধানসভায় সিপিএম কংগ্রেস শূন্য হয়ে গেছে, আমরা 3 থেকে 77-এ পৌঁছেছি। আর আমরা জনতার রায়ে পশ্চিম বাংলাতে আমরা অপোজিশনে, মেইন অপোজিশনে আমরা এসেছি। মেইন অপোজিশন কি বাকি তো 2টা সিট পেয়েছে, কি দল পেয়েছে সেটা সেই বিষয়ে আপনারা অবগত আছেন। সিপিএম, বামফ্রন্ট বা কংগ্রেসের কাছে কোনো সিট নেই। ভারতীয় জনতা পার্টি 3 থেকে 77 হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমি শুভেন্দু অধিকারীকেও সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো যে উনি নন্দীগ্রামের সিট জিততে সক্ষম হয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে সিপিএমের যে ভোট পার্সেন্টেজ 2016-তে বামফ্রন্টের 23.69% ছিল। কত পার্সেন্ট ছিল?
23.69%। আর এবার কত হয়েছে ইলেকশনে? 4.93%। আর কংগ্রেস যেটা 2016-তে 12.25% ছিল, সেটা কমে এবার হয়েছে 2.93%। মানে বামফ্রন্টের ভোট কমেছে 18.76%। একদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জনাদেশ এসছে, আমরা তার জন্য সাধুবাদ জানিয়েছি। আমাদেরকে বাংলার মানুষ অপোজিশনে বসানোর সিদ্ধান্ত করেছে, আমরা তাকেও সাধুবাদ জানিয়েছি। কিন্তু আজকে বাংলার অবস্থা কি? আসামেও ইলেকশন হয়েছে, আসামেও আমাদের সরকার ছিল। কই, আসামে তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, এই পর্যন্ত বাড়ি ভাঙচুর, লুটপাট, মহিলার উপর অত্যাচার, খুন, তার কোনো ঘটনা নেই। পুডুচেরিতে আমাদের প্রথমবারের মতো সরকার হয়েছে, সেখানেও কোনো খবর নেই। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের অবস্থা কি, বাংলার অবস্থা কি? এই পর্যন্ত 6-এর উপরে আমাদের কার্যকর্তাদেরকে মার্ডার করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা কম শক্তি নেই বাংলাতে। আমি বাংলার সমস্ত কার্যকর্তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা লড়েছেন, মানুষ যা রায় দিয়েছে আমরা স্বাগত জানিয়েছি। তৃণমূল পার্টির যে সুপ্রিমো, ওনার দায়িত্ব যে ডেমোক্রেসিকে রক্ষা করা। 2018-তেও আমরা 25 বছর পর ত্রিপুরাতে বামফ্রন্টকে সরিয়ে এখানে মানুষ জনরায়ে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার তৈরি করেছে। আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী। ত্রিপুরাতে এই ধরনের মার্ডার, এই ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স হয়নি। না হলে আমার প্রেস কনফারেন্সে আপনি আমাকে বলুন যে 2018 রেজাল্ট আসার পরে কি কি হয়েছে। রেজাল্ট আসার পরে একটা জুলুস বেরোতেই পারে, রং খেলা খেলতেই পারে, ইক্কা দুক্কা ঘটনা ভুলক্রম হতে পারে। তার জন্য প্ল্যান করে মার্ডার করা সমস্ত কার্যকর্তাদেরকে আমরা ধিক্কার জানাই, তার প্রতিবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন বাংলার মানুষ তৃণমূলকে জয়ী করেছে, সংখ্যাগরিষ্ঠ দল বানিয়েছে, কিন্তু সেটাও আমাদের মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো, ওনাকে মানুষ রায় দেয়নি, ওনাকে জেতায়নি, ওনাকে জয়ী করেননি। আমরা তো মেনে নিয়েছি বিরোধী দলে বসবো, যে ইলেকশন জেতেনি তার নৈতিকতার প্রশ্ন রয়েছে। ভারতীয় জনতা পার্টি কোনোভাবে তা বরদাস্ত করবে না। আজকে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি বাংলাতে পৌঁছে গেছেন। আমরা সমস্ত কার্যকর্তাদের পাশে থাকব এবং সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির এক একটি কার্যকর্তা, আমরা পশ্চিমবাংলার বা বাংলার কার্যকর্তার পাশে আমরা রয়েছি এবং তাদের সঙ্গে থাকব। আমি আপনাদের মাধ্যমে এই যে নির্মমভাবে পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর, আপামর জনসাধারণের উপর পৈশাচিক যে আক্রমণ, তার জন্য আমি আবারও নিন্দা করছি এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সরাসরি উচিত তার জন্য
এসে আপিল করা, এই পর্যন্ত আমি ওনার কিছু আপিল দেখেছি ঘুরিয়ে ফিরিয়ে। উনি করে নিয়েছেন, এ করে নিয়েছে। আপনার দায়িত্ব, আপনি এড়িয়ে যেতে পারবেন না। আগে নিজ দায়িত্বটা বুঝুন। ইলেকশন হয়ে গেছে, রাজনীতিতে জিত হার হয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই প্রত্যেকটি প্রদেশে, এই 5 রাজ্যে যে ইলেকশন হয়েছে, মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজির নেতৃত্বে और আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী, এই 2 মহান নেতৃত্বের মাধ্যমে আমরা ইলেকশনগুলি লড়েছি এবং সমস্ত জায়গাতে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্লাস করেছি। আর এই ইলেকশনের ইতিহাস, একদিকে যেমন আসামে বিজেপি রিপিট, বাংলাতে তৃণমূল এসছে, তার সঙ্গে সঙ্গে বাংলাতে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছে। এটাও বাংলার মানুষই করেছে, এটা অন্য জায়গার মানুষ করেনি। সেটাও সমস্ত তৃণমূল কার্যকর্তাদের নৈতিকভাবে ভাবা উচিত। তাই বন্ধুরা, এই ইলেকশনে যদি মূল তথ্য দেখি, তাতে ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজ্যগুলিতে প্লাস হয়েছে। কংগ্রেস আসামে হেরেছে, কংগ্রেস পশ্চিমবাংলাতে শূন্য হয়ে গেছে, বামফ্রন্ট পশ্চিমবাংলাতে শূন্য হয়ে গেছে, যারা কি 34 বছর লাগাতার সত্তাসীন ছিল। এবং পুডুচেরিতে কংগ্রেস হেরে গেছে। তো কুল মিলিয়ে যদি 5 রাজ্যের চিত্র দেখি, তো আমি এখান থেকে আমার সমস্ত ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে আহ্বান করব এই কোভিডের স্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, গভর্নমেন্টের যে বিধিনিষেধগুলো সেগুলো পালন করার জন্য, আর পুরো জোশের সঙ্গে পার্টির সংগঠন এবং সরকারি কাজগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলাতে যেটা হচ্ছে তার প্রতিবাদ আমরা সারা ভারতবর্ষে গড়ে তুলব, তার ধিক্কার জানাই। এই কথাগুলো বলার জন্য আমি আপনাদেরকে ডেকেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। পশ্চিমবঙ্গে যেই উত্তরগ্রামে নিয়ে গিয়েছিল যে প্রচারটা বিজেপি, একটা মানে সবাই একটা বলছিল যে এবার বিজেপি ক্ষমতায় আছে, বিজেপির তরফ থেকে বলা হয়েছিল এবার 200 পাক। কিন্তু এই যে ব্যাপারটা এখন যেটা করতে পারলো না, সেই কারণটা কি কিছুটা বেরিয়েছে? দেখুন, বিজেপি, আপনি নিজেই বলছেন যে বিজেপি বলেছে 200 পার, ওর হাইপ এমন হয়েছে, সবাই বলছিল বিজেপি জিতবে, কেউ তো বলছিল না বিজেপি হারবে, কেউ কিন্তু বলছিল না, সাংবাদিক বন্ধুরাও বলছিল না। এখন জনতার রায় সর্বোপরি। এই ইলেকশনে একটা জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়ে এসেছে যে সিপিএম আর কংগ্রেস শূন্য হয়ে গেছে ওখানে। দেশ স্বাধীনতার পর এই প্রথমবার 34 বছর একটা দল জিরো হয়ে গেছে, সেটারও একটা এফেক্ট রয়েছে। আর ভারতীয় জনতা পার্টির যেই হাইপ বিষয় বলছেন, সেই হাইপ, তার জন্যই প্রথমেই বলেছি, হাইপটা বোঝা যায় যে 10% থেকে বেড়ে 38%-এ গিয়েছে। 10%-এ 38%। আমরা অন্য কারোর সঙ্গে তুলনা করব না। বাংলাতে যারাই রাজনীতি করছে, যেই পার্টিগুলি রয়েছে, আজকে যে পার্টি সত্তাতে এসছে,
সে পার্টির যে উত্থান কিভাবে কত পার্সেন্টেজ থেকে কত কিভাবে উঠেছে সেটাও আপনারা যদি দেখেন, আমাদের যে উত্থান সেটা হচ্ছে কম সময়ের মধ্যে সবচেয়ে বড় উত্থান। কিন্তু আমরা সবাই আশা করেছিলাম যে বাংলাতে সরকার হবে, সেটা জনতার রায় হয়নি। জনতা আমাদেরকে রায় দিয়েছে অপোজিশনে বসার জন্য, আমরা বসবো এবং হেলদি অপোজিশনের ভূমিকা পালন করে বাংলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা আমাদের আমাদের নেতৃত্বের যে যশস্বী ক্ষমতা রয়েছে সে অনুসারে কাজ করব। স্যার, দুটো প্রশ্ন স্যার। প্রথমটা বাংলায়। পশ্চিমবঙ্গে বিজেপির এই বলা যেতে পারে যে উত্থান বিধানসভা নির্বাচনে এবং আপনারা প্রধান বিরোধী দল বলেন, সঙ্গে বাম কংগ্রেসের এই ফলাফল 2023 निर्वाचन आगे राज्य बीजेपी के कतटा उज्जीवित करছে। और दूसरा सवाल सर, नंदीग्राम से ममता बनर्जी चुनाव हार चुकी है, लेकिन कल वो मुख्यमंत्री पश्चिम बंगाल के मुख्यमंत्री के पद पे शपथ लेंगे, इसके बारे में आप? देखिए, इसमें एक बात मैं आपको बोलता हूँ, नंदीग्राम से आप हारे हैं, जनता ने आपको राय नहीं दी। मैं होता, मेरे साथ भी हमारे डिप्टी सीएम है, दोनों एमपी है और हमारे अध्यक्ष जी है। मैं आप लोग रिकॉर्ड करके रखिए, मैं व्यक्तिगत रूप से होता, मुझे बोलता इलेक्शन हारने के बाद पार्टी, तो मैं पार्टी के सामने विषय रखता जब मैं नहीं बांध सकता हूँ। लोगों ने मुझे राय नहीं दी कि मैं इलेक्शन लड़ चुका हूँ, मुझे अभी अभी जनता ने मना किया है। मैं होता तो वो बोलता और पार्टी के सामने रखता, उसके बाद पार्टी के निर्णय। और मैं वही बात दूसरे के लिए भी मैं ऐसा ही आशा करता हूं। तो नैतिक, आपने इलेक्शन नहीं लड़ा, आपके नेतृत्व में इलेक्शन लड़े, कोई दिक्कत नहीं, ऐसा होता है। आप इलेक्शन लड़े हो और आपको हरा दिया गया जनता द्वारा डेमोक्रेटिक तरीके से। आप अभी बोलते हो वहां षड्यंत्र हुआ, तो आप जब हारे तो षड्यंत्र हो गया। आपने तो इतना सीट लेके जीते, तो वो क्या षड्यंत्र करके जीता है? तो इस बात को देशवासी को सोचना चाहिए, जो नैतिकता राजनीति में रहना चाहिए। अभी अभी आपको हराया है, अभी अभी, अब नहीं हारते एक विषय है, इलेक्शन नहीं लड़ते कोई विषय नहीं। ऐसा बहुत सीएम बने हैं, 2011 में भी ममता दीदी ने इलेक्शन लड़े हैं तो उन्होंने कोई खड़ा नहीं हुई थी, उन्होंने नेतृत्व लीडरशिप दिया था, तो किसी ने ही सवाल नहीं उठाया। तो आज ये सवाल उठता है, जब आपको राय नहीं दी पब्लिक ने, अभी अभी हराया, तो इस विषय में मैं भारतीय जनता पार्टी में हूं, मैं अपने पार्टी के बारे में बात कर सकता हूं, उनका अलग पार्टी है, किंतु नैतिक स्तर पर क्या होना चाहिए ऐसा मुझे एहसास है। পশ্চিমবঙ্গে যে বিজেপির এত দারুণ ফল প্রধান বিরোধী দল হিসেবে এবং বাম কংগ্রেসের একেবারে কোনো আসন না পাওয়া, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিকে কতটা উজ্জীবিত করবে? দেখুন, রাজ্য বিজেপি ত্রিপুরাতে পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে প্রদেশ স্তর পর্যন্ত পার্টি। আমি গর্ব করি এখানে বসে, বিজেপির মতো অর্গানাইজড সংগঠন ত্রিপুরাতে কোনো পার্টি নেই। আগরতলাতে বসে প্রেস কনফারেন্স করে নেওয়া, টেলিফোনে কথা বলে নেওয়া, এতে পার্টি দাঁড়ায় না। আর কমিউনিস্টরা ক্যাডার বেস্ট পার্টি, কিন্তু 2018 ইলেকশনে তাদের ক্যাডার বেস্টের কী হয়েছে পুরো দুনিয়া দেখেছে। আর আজকে পুরো দেশের মধ্যে কেরালাতে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। কমিউনিস্টরা রাজনীতিতে শূন্য হয়ে গেছে, এখানেও এডিসি ইলেকশন হয়েছে, কমিউনিস্ট শূন্য হয়ে গেছে, কংগ্রেস শূন্য হয়ে গেছে, পশ্চিমবাংলাতে শূন্য হয়ে গেছে। তো কমিউনিস্টের কোনো অস্তিত্বই নেই, শুধু তাদের কিছু ক্যাডার আছে, এরা আছে, জনতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। জনতাকে ত্রিপুরা থেকে খেপিয়ে তোলা, এই হচ্ছে তাদের একটা মানসিকতা, কিন্তু এর বাইরে আর কোনো কিছুই নেই। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে সর্ববৃহৎ সাংগঠনিক শক্তি, এবং আমি আশা করি আমাদের সমস্ত কার্যকর্তারা 2018-তে যে জোশ নিয়ে তার আগে 2015 থেকে কাজ করা শুরু করেছিল, সে দুগুণা জোশ নিয়ে 2023-এ আমরা জনতার কাছে যাব। আর এখনও 2023 অনেক দূরে রয়েছে। আগে মানুষের যে কাজের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেই কাজগুলো করা আমাদের
মৌলিক দায়িত্ব, সেই কাজগুলোকে আমরা ব্যবস্থিতভাবে ট্রান্সপারেন্সির সঙ্গে, এই প্রথমবার ত্রিপুরাতে মানুষ ট্রান্সপারেন্সি দেখেছে, ডেমোক্রেসি দেখেছে। তো সেই দিশাতে আমি প্রথমে একটা উদাহরণ বললাম, 2018-তে 25 বছরের পর আসার পর আমি দেখেছি মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ছিল, কিন্তু আমি নিজে আপিল করেছি পার্টি প্রেসিডেন্টকে না, যে কোনো জায়গাতে যাতে অপোজিশনের উপরে না করা হয়। ইক্কা দুক্কা ঘটনা ঘটেনি আমি বলবো না, কিন্তু আপনারা সাক্ষী, সে লোকসভা ইলেকশন হোক, সে বিধানসভা ইলেকশন হোক, ত্রিপুরাতে সেটা একসময় ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডকে বন্ধ করে রাখা কঠিন কাজ। সেই কাজটা করতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং সংগঠন সক্ষম হয়েছে। স্যার, আপনি এডিসি নির্বাচনের কথা বললেন। এডিসি নির্বাচনে বিজেপির যে প্রধান শরিক দল আইপিএফটি, তার পারফরমেন্স খুবই খারাপ ছিল। তো বিজেপির তরফ থেকে এই ব্যাপারে আইপিএফটির সাথে কোনো আলোচনা হয়েছে? দেখুন, সেই বিষয়ে নিশ্চিত আমাদের অ্যালায়েন্স, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ওনারা তার বিষয়ে পর্যবেক্ষণও করছেন, কেন হয়েছেন। প্রত্যেক পার্টির একটা সিস্টেম হয়, তার দল আছে, নিয়ম আছে, ডিসিপ্লিন আছে, সেটা তাদের দায়িত্ব। আমাদের তরফ থেকে যেটা বলার, ডায়লগ করা, সেটা আমরা নিশ্চিত করেছি। এতদিন বসে থাকা যায় না। আর এডিসিতে বিজেপি স্ট্রাইক রেট আপনারা দেখেছেন, যে আমরা যে 11টা সিটে আমরা যে একলা লড়েছি, 11টা সিটের মধ্যে বিজেপি স্ট্রাইক রেট 82%। অ্যাসেম্বলিতে আমাদের 62%-এর কাছাকাছি ছিল 2018-তে। আর যে 14টা সিটেই ধরি আমরা, এই যে বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে, তার মধ্য দিয়ে ধরি 72% স্ট্রাইক রেট আছে। তো তার জন্য কি বলে স্যার, আপনি স্যাটিসফাইড বিজেপি হতেই পারে না। বিজেপি দুনিয়ার সবচেয়ে বৃহত্তর দল। এই পার্টির সভাপতি জেপি নাড্ডাজি প্রখর সংগঠক, এই পার্টির নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। তো তার জন্য বিজেপির কার্যকর্তাদের উপর আমাদের পুরো সম্পূর্ণ ভরসা রয়েছে, এবং বিজেপির কার্যকর্তাটা সেটা করেও দেখিয়েছে। কার সঙ্গে? এটা এত তাড়াতাড়ি কীভাবে বলবো? আইপিএফটি এখন আমাদের সঙ্গে সাথী রয়েছেন। বিজেপির একটা ইতিহাস রয়েছে, বিজেপি কখনো তার পার্টনারকে ছাড়ে না। এটা বিজেপির ইতিহাস রয়েছে, আমাদের কাছে এনডিএ রয়েছে, আমরা কাউকে ছাড়ি না। যদি কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়, তবুও আমরা তাদের প্রতি ডায়লগ করি। কিন্তু তারপরে কেউ যে ছেড়ে চলে যায়, তো কিচ্ছু তো করার নেই। শিবসেনা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা শিবসেনাকে বের করিনি। তার জন্য একটা সিঙ্গেল উদাহরণ দিলাম। ভারতীয় জনতা পার্টি প্লাসে বিশ্বাস করে, আর সেটা নির্বাচনে ফলও দেখা যায় যে আমরা যেমন প্লাসে বিশ্বাস করি, প্রত্যেকটি নির্বাচন যখন হয়, এবারের নির্বাচনও আমাদেরকে প্রত্যেকটি রাজ্যে প্লাস করেছে। এটা হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় বিষয়। স্যার, পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসটা চলছে, সেটা প্রতিহত করার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কি, বা কোনো আন্দোলন কর্মসূচি? নিশ্চিত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত করেছে যে আমরা কাল থেকে 2 দিন সমস্ত ভারতবর্ষে প্রত্যেকটি মণ্ডলের মধ্যে মিনিমাম 20 জন, কোভিডের নিয়ম আছে, আমরা প্লে কার্ড নিয়ে তার যে অত্যাচার বাংলাতে কার্যকর্তাদের মার্ডার করাচ্ছে, নির্মমভাবে মহিলাদের উপর অত্যাচার করছে, তার বিরোধ পুরো ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি 2 দিন যাবৎ সংগঠিত করবে, তার ধিক্কার জানাবে। আর সঙ্গে সঙ্গে আমরা ত্রিপুরা রাজ্যে কালকে, মানে আগামীকাল 5 তারিখ সন্ধ্যা 7টায়, আগামীকাল 5 তারিখ সন্ধ্যা 7টায় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি কার্যকর্তা কোভিড বিধি মেনে 5টি ছোট মোমবাতি নিজের বাড়ির সামনে জ্বালাবে। কি কারণে জ্বালাবে? পশ্চিম বাংলাতে যে কার্যকর্তারা নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের আত্মার সদ্গতির জন্য, আর সঙ্গে সঙ্গে এই যে অমানবিক অত্যাচার চলছে তার প্রতিবাদ করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা, সমস্ত এমএলএ, সমস্ত মন্ত্রী, সমস্ত নির্বাচিত প্রতিনিধি, পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে নিজ নিজ বাড়িতে কোভিড বিধি মেনে সন্ধ্যা 7টায় 5টি ছোট মোমবাতি জ্বালিয়ে তার প্রতিবাদ করা, এবং আমাদের যে কার্যকর্তাদেরকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার আত্মার
সদ্গতির কামনা করা এবং সঙ্গে সঙ্গে বাংলাতে যে অত্যাচার হচ্ছে তার নিন্দা করা, এই 3-4 বিন্দুর উপরে সেটা আমরা ত্রিপুরাতে করব। স্যার আমার একটা স্যার, 2000 কোশ্চেন ছিল। স্যার সামনেই স্যার আপনার 2023 বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে আপনারা আইপিএফটির সঙ্গে অ্যালায়েন্স করে 2018-তে আপনারা জয়ী হয়েছেন। কি ধরনের আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? 2023 সালের নির্বাচনে কি আপনারা আইপিএফটির সঙ্গে সেরকম অ্যালায়েন্স করেই কাজ করবেন? দেখুন, আমি একবার বলেছি রাজীব, আমি একবার বলেছি যে আমরা কোনোদিন সাথী ছাড়ি না, ক্লিয়ার কাট বলেছি। আর 2023-এ ইলেকশন এখনো অনেক দূর রয়েছে, দূর প্রান্ত। এই যে কম সময়ে সিদ্ধান্ত করে নেয়, ওয়েস্ট বেঙ্গলে কী হয়েছে তার জন্য এখানে চিন্তা ভাবনা, রাজনীতি যেভাবে হয় না, রাজনীতি পুতুল খেলা না, যে এই ঘর থেকে নিয়ে ওখানে নিয়ে আমার পুতুলটা নিয়ে ওর সঙ্গে কাপড় পরিয়ে বসিয়ে দিলাম, এইসে রাজনীতি নিয়ে হতা। রাজনীতিতে স্ট্যাবিলিটি চাই, রাজনীতিতে প্ল্যানিং চাই, রাজনীতিতে জনসাপোর্ট চাই, রাজনীতিতে সংগঠন চাই। এই সবগুলো বিজেপির কাছে আছে। আর আমরা এই ইলেকশনও সমস্ত জায়গা, আমি তার জন্য আপনাদের তুলে ধরলাম, কারোর খুশি হওয়ার দরকার নেই, সবাই হেরেছে, একমাত্র বিজেপি সব জায়গাতে প্লাস হয়েছে, প্রত্যেকটা জায়গায় প্লাস হয়েছে, কোথাও বিজেপি হারেনি, সব জায়গাতে প্লাস হয়েছে। এটা হচ্ছে বিজেপির কার্যকর্তার সবচেয়ে বড় জিত। আমাদের নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমি আভার প্রকট করি। স্যার এডিসি রেফারেন্সে আমার একটা কথা আছে। আসন করে দেব ব্রাহ্মণ মানুষ আইন। এডিসি এখানে আপনারা আসলেও ফলো করছেন, এটা সবাই জানেন। সাধারণ ভোটার যারা তারা বলছে সড়কে বা রাস্তায় হাঁটতে আড্ডা দিতে বলছে আপনারা হাতের লোককে পায়ে ঠেলে ফেলে দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, এই বিষয়ে আমাদের একটা পার্টি, অর্গানাইজড পার্টি, সাংগঠনিক পার্টি, একেলা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ নির্ণয় করে এমন না। পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত আমি বললাম, আমরা সবাই মিলে আর সার্বিকভাবে সেটা নির্ণয় করা হয়। তো সার্বিকভাবে নির্ণয় করার পর পার্টির যে নির্ণয়, সেটাই আমাদের অন্তিম নির্ণয়। আমরা সাংগঠনিক পার্টি, আমাদের লাফা লোকসান কী হয়েছে নির্বাচন হওয়ার পর আমরা সেই বিষয়ে আকলন করি এবং আগে কিভাবে আরও সুন্দর করতে পারি সেই দিশাতে কাজ করি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। এখন তো করোনার পরিস্থিতি তো দিন দিন বাড়ছে, করোনার আমরা দেখলাম সুপ্রিম কোর্টও বলেছে রাজ্যকে লকডাউনের কথা চিন্তা করতে। তো ইন কেস আমাদের যদি বেড়ে যায় আর আমাদের রাজ্যে যদি লকডাউন করে, তো রাজ্য কতটুকু মানে প্রিপেয়ার আছে এটার জন্য? দেখুন, রাজ্য এই বিশেষে প্রিপেয়ার আছে। সময়ে সময়ে আমাদের ক্যাবিনেটের হওয়ার পর আদরণীয় রতনলাল নাথ মহোদয়, যে মন্ত্রী আছেন যিনি ব্রিফ করেন, উনি রাজ্যবাসীকে অবগত করিয়ে থাকেন। আপনারা কোভিডের যে প্রস্তুতি, সে হসপিটাল হোক, সে অক্সিজেন সিলিন্ডার হোক, আর আইসোলেশন সেন্টার হোক, কোভিড কেয়ার ডেডিকেটেড যে হসপিটাল হোক, সব বিষয়ে ত্রিপুরা সরকারের প্রস্তুতি রয়েছে। আপনাদের কাছে ডাটা রয়েছে, ডাটা আমরা পৌঁছে দিয়েছি। আজকেও আপনারা ডেটা আবার পাওয়া যাবেন, কারণ আজকে ক্যাবিনেট হয়েছে, আপডেটেড ডেটা আপনার কাছে পেয়ে যাবেন। পজিটিভিটি রেট 6.46-এর কাছাকাছি সারা ত্রিপুরা রাজ্যে রয়েছে। তো ভারত পুরো দেশের যে পজিটিভিটি রেটটাই 22%-এর আশপাশে, তো তার চাইতে ত্রিপুরাতে অনেক কম। যেটা আমরা লক্ষ্য করেছি যে ট্রেন অর ফ্লাইট যেগুলো বাইরে থেকে আসছে, তার মধ্যেই পজিটিভিটি রেটটা বেশি আসছে ত্রিপুরাতে। সেটা আগেরও ট্রেন্ড সেটাই ছিল, কিন্তু সেটাকে কিভাবে প্রতিহত করা যায় সেই বিষয়ে আমরা সবাই মিলে, আপনাদেরও সহযোগিতা আমি সবসময় পেয়েছি, কাজ করছি। মাস্ক লাগানো, স্যানিটাইজার ইউজ করা, বাজারে ভিড়ে না যাওয়া। এখন যে করোনা কারফিউ, সেটা 6টা থেকে শুরু হয়ে যাবে 5টা পর্যন্ত। আর তার সঙ্গে সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং লোকাল বডিগুলির মধ্যে 20টা আছে আমাদের টোটাল, তার মধ্যে তা লাগু হয়েছে, আপনারা অবগত আছেন। আর বাজারে খাদ্যশস্য সেগুলো যাতে পর্যাপ্ত থাকে, সেটা খাদ্যমন্ত্রী রিভিউ করেছেন। আমি নিজেও তাদেরকে ডেকে রিভিউ করেছি যে কোথাতে কি আসবে, এবং তার জন্য লজিস্টিক একটা টিম বানিয়ে দিয়ে হচ্ছে অফিসারদেরকে, যে ওই বিষয়ে সাহায্য সহায়তা করার জন্য। আর আমি আশা করি যে এই ধরনের পরিস্থিতি, লকডাউনের পরিস্থিতি যদি আসে, তো সেই বিষয়ে ত্রিপুরা সরকারের প্রস্তুতি রয়েছে। আর এমনিতেও আমরা এখন 50% গভর্নমেন্ট এমপ্লয়িকে, যারা নন গ্যাজেটেড অফিসার, তাদেরকে অফিসে না আসার জন্য বলে দেওয়া হয়েছে, তাদের রুটিন ওয়াইজ আসার জন্য। তো যা যা স্টেপ নেওয়ার রাজ্য সরকার নিয়েছে,
আমি আশা করি রাজ্যবাসী যেভাবে হ্যাঁ যেভাবে হচ্ছে সেই গত কোভিডের মোকাবেলা আমরা যেভাবে সবাই মিলেমিশে করেছি, এবার আমরা সেটা করব। আমরা ডাক্তার নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট আমরা করেছি, নার্স নেওয়ার জন্য এবং টিপিএসসির মাধ্যমে পার্মানেন্ট নেওয়ার জন্য সেটাও আমরা প্রস্তুতি নিচ্ছি। তো ত্রিপুরা সরকারের যা যা করা, ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, পিএসসি সেন্টার হোক, সিএসসি সেন্টার হোক, জিবি হসপিটাল, বিএম হসপিটাল, সবগুলোতেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি আশা করি ত্রিপুরার সমস্ত নাগরিকদেরকে নিয়ে আমরা कोविड के प्रतिहत करते सक्षम हो। सर वैक्सीनेशन लेके एक सवाल है मेरा। बोलिए। त्रिपुरा में वैक्सीनेशन शुरू होने का बात था अबव 18 इयर्स ऑफ एज, लेकिन देखा गया है नॉर्थ ईस्ट में ओनली असम को वैक्सीन मिला है जो चाहिए था डिमांड। व्हाई नॉर्थ ईस्ट इज बीइंग नेग्लेक्टेड? त्रिपुरा को क्यों इंपॉर्टेंस नहीं दिया जा रहा है? पिछले बार हमने देखा फर्स्ट वेव जब शुरू हुआ था बाकी पार्ट्स में नॉर्थ ईस्ट सेफ था, लास्ट में यहाँ पे आया था वेव। अभी हमारे पास टाइम है, अभी हमें वैक्सीन क्यों नहीं दिया जा रहा है? और आपने क्या ये इशू टेकअप किया है सेंटर के साथ? देखिए, वैक्सीन पहले जो नियम था जो 45 के ऊपर देना था, उस हिसाब से त्रिपुरा को पर्याप्त तो मिली थी और इसके हिसाब से हमारे पास जो 13,18,000 वो भेजा गया था। और त्रिपुरा एकमात्र स्टेट है नॉर्थ ईस्ट में और पूरे देश में भी, आज के दिन के पूरा मोरा में डेटा नहीं है, वैक्सीनेशन में नंबर 1 पे है। आज का क्या स्थिति है क्योंकि अप डाउन होती है, किंतु काल तक मैं बता सकता हूँ जो नंबर 1 पे वैक्सीनेशन जो इंजेक्शन देने में बड़े मात्रा में वॉलंटियर्स लोग घर घर से जाके बुजुर्ग लोगों को लाके यहाँ इंजेक्ट किया गया है। और बाकी जो आपने बोला आसाम को दे देगा, हम लोगों ने भी ऑर्डर दिया, हमारा भी आ रहा है, चाहे तो मेडिसिन हो। और ये ऐसा नहीं है, एक सिस्टम आप लोगों को सब जानकारी लेना चाहिए। जॉइंट सेक्रेटरी हेल्थ, एडिशनल सेक्रेटरी हेल्थ एक सिस्टम बने दिए थे। এই যে বিরোধীরা মাঝে মাঝে উঠিয়েছে যে বিজেপি স্টেটকে দিয়েছে, তো আপনি তুললেন আসামও বিজেপি গভর্নমেন্ট, ত্রিপুরা তো বিজেপি গভর্নমেন্ট। তো যারা উঠেছে তাদেরকে একবার আপনাকে বলা ফোন করে, তো আসামও বিজেপি গভর্নমেন্ট, ত্রিপুরা তো বিজেপি গভর্নমেন্ট, আমি তো এই প্রশ্ন করলাম। তো এই যেগুলো কথা তোলা যে নন বিজেপি স্টেটকে না দিচ্ছে, তো এগুলো ঠিক না। একটা সিস্টেম বানিয়ে রেখেছে কেন্দ্র সরকার, ইকুয়াল তরিকে সে একটা সিস্টেমেটিক্যালি আপনার কাছে সেটা আসবে। আমরা অর্ডার পাঠিয়ে দিয়েছি যে 18 বছর থেকে 44 বছর পর্যন্ত যাদের দেওয়ার তাদেরও অর্ডার আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা আশা করি খুব কম সময়ের মধ্যে সেটা আমরা পাবো, সেই ভ্যাকসিনেশনটা আমরা শুরু করে দেব। আরেকটা প্যানিক না হওয়া, যে আমরা ট্রেন্ডে দেখেছি যে কেন্দ্রের কাছে যে ডেটা রয়েছে যে 45 অ্যান্ড অ্যাবাভ যারা রয়েছে তাদের মধ্যেই যে মৃত্যু ডেথ রেটটা 85 থেকে 86% সেটা থাকে। তো যেটা মাঝখানে প্রচার করা হচ্ছিল যে না এবার একদম 18 বছর থেকে এরাই সবাই আক্রান্ত হচ্ছে, এরাই চলে যাবে, এমন নয়। তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার আছে। আমারও কোভিডে আমি আক্রান্ত হয়েছিলাম এবং লোডও 17-এর কাছাকাছি রেকর্ড লোড ছিল। তো আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি। তো তেমন নয়, মোকাবেলা করব। আর কেন্দ্র সরকার যা যা সাহায্য করছে পজিটিভিটির সঙ্গে ত্রিপুরা সরকার সেগুলো গ্রহণ করছে এবং কেন্দ্র সরকারও যে কোনো ডায়লগ হোক, যে কোনো বিষয়, কোভিডের বিষয় অতি সিনসিয়ার তরিকেতে রেসপন্ড করছে। গতকাল এবং আজকে রাজধানীর অনেক সাব সেন্টারে টিকা দেওয়া হচ্ছে না, এটার পেছনে কারণ কি? ভ্যাকসিন শর্ট আছে না? ভ্যাকসিন আসছে, আরও 4 লাখ ভ্যাকসিন আসছে, হয়তো আজকে পৌঁছে গেছে, কিছু লট চলে আসছে, সেটা স্পেশাল ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়। তার জন্য আমাদের অ্যাবাভ 45-এর উপরে ভ্যাকসিন কোথাও কমি নেই। আর আমরা ত্রিপুরাতে, আমি বারবার বলছি, ভ্যাকসিনেশন করার ক্ষেত্রে ত্রিপুরা নাম্বার 1-এ আছে। আমরা এক দিনে এমনও হয়েছে 1.5 লাখ পর্যন্ত করেছি, 75,000, 1 লাখ, যেগুলো বড় বড় রাজ্যের রেকর্ড নেই। তো আমরা একটা, যেমন আমরা মাঝখানে একটা 3 দিনের একটা 24, 25, 26 একটা 3 দিনের একটা প্রকল্প নিয়েছিলাম যে আমরা 3 দিনে এত লাখ করব, ওর ভলেন্টিয়ারদেরকে আনবো। সেটা আমরা 3 দিনে 3.5 না 4 লাখকে দিতে সক্ষম হয়েছিলাম। তো ত্রিপুরাতে যে এনএসএস হোক, বিভিন্ন ভলেন্টিয়ার হোক, বিভিন্ন রাজনৈতিক দলের ইয়ং কার্যকর্তা হোক, ক্লাবগুলো হোক, এগুলো স্বতঃস্ফূর্তভাবে এই ভ্যাকসিনেশনে সাহায্য করছে। নেই সাব সেন্টারগুলোতে, দেখুন এত সব কিছু, সাব সেন্টারগুলোর মধ্যে এমনও হচ্ছে 1 তারিখের পর থেকে 1 মে থেকে 18 বছরের উপরে এরা সাব সেন্টারে গেলে এদেরকে দেওয়া হবে না। তার জন্য আমি একবার আপিল করেছিলাম, আমি বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ হবে। এখন 18 বছরের
কেন্দ্র সরকার ঘোষণা করার আগেই ঘোষণা আমি করেছিলাম যে ত্রিপুরাতে যখন আসবে তখন আমরা দেব। এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, আগে আমরা 45 অ্যান্ড অ্যাভাবকে বাঁচাই। চল। স্যার 18 বছরের যে ভ্যাকসিনটা এটা 1 তারিখ থেকে দেওয়ার কথা ছিল, তো সেটা কবে নাগাদ আসতে পারে বা কবে থেকে আমাদের ত্রিপুরাতে চালু হতে পারে? আর মাই সিস্টার, আমি এখন বলেছি এটা। আরেকটা বলছেন যে নাইট কারফিউ বাড়ার সাথে সাথে ভোজ্য তেল বা অন্য জিনিসপত্রের দামও বাড়ছে, এটার জন্য গভর্নমেন্ট কি স্টেপ নিতে পারে বা নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে? এটাও আমি বলেছি, আপনি বলেছেন এটা রিভিউ চলছে। রিভিউ চলেছে এবং ফুড মিনিস্টার কথা বলেছে, আমি নিজেও কথা বলেছি কালকে। তো আমরা কথা বলে ডায়লগ করে কিভাবে এটা মেনটেন করা যায়, কেন ওয়াগান যখন চলে, মনে করুন সর্ষার তেল কোথা থেকে আসে ত্রিপুরাতে, আপনি জানেন কি কোথা থেকে আসে? কোথা থেকে আসে ও জানা দরকার, রাজস্থান থেকে আসে। তো রাজস্থান থেকে ত্রিপুরার সর্ষার তেলটা 90% আসে, তো সেটা ওয়াগান ওহা রিজার্ভ করতে হয়, তো রাজস্থান দিল্লি হয়ে আসতে হয়। দিল্লিতে লকডাউন চলছে, তার কারণে যে লোডটা নিয়ে আসার সময় দেরি হচ্ছে 9 দিন। তো সেটার বিষয় যাতে কেন্দ্র সরকারের নিয়ম আছে লকডাউনের মধ্যে যে এসেন্সিয়াল কমোডিটি এবং তার সঙ্গে সঙ্গে যে খাদ্যদ্রব্য যে মাল গাড়ি রয়েছে, ট্রাক হোক আর ট্রেন হোক আর ফ্লাইট হোক, সেগুলোকে ছেড়ে দেওয়া, টাইমলি যেতে দেওয়া। তো তার মধ্যে স্বাভাবিক আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা কিছু লকডাউন নীতি নিষেধ, তার মধ্যে একটু অসুবিধা হয়, কিন্তু সেটাকে যাতে সঠিকভাবে মেনটেন করা যায়, এর আগের বার যেভাবে আমরা মেনটেন করেছি এভাবে লজিস্টিক একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, আইএস অফিসারদের দিয়ে একটা টিম বানিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে। এটা আমি আশা করি এটার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। করোনা সংক্রমণে যারা মারা গেছে আপনি বলেছিলেন তাদেরকে কিছু আর্থিক সহায়তা করা হবে, এই বিষয়টা কি হবে? আর্থিক সহায়তা করেছি, প্রথম কিস্তিতে কত টাকা করা হবে এটা বলা হয়েছে, করেছি। আপনারা ডেটা নিয়ে নিন পশ্চিম জেলা থেকে। আর সেটার একটা সময়সীমা ছিল, সেটা মানে 31 মানে 2019 পর্যন্ত ছিল। আমরা 2019-এর মধ্যে যেই ঘোষণা করেছিলাম যাদের যাদের হয়েছে তাদের পেপারস এসছে, হ্যাঁ 2020 পর্যন্ত বলা হয়েছিল। 2020-এর মধ্যে যারাই 300 কতজন এমন একটা ডেটা এসছে, আমার কাছে এখন খেয়াল নেই, কিন্তু তাদেরকে প্রথম কিস্তিতে টাকা আপনি পশ্চিম জেলা থেকে নিয়ে নিন, আপনি পেয়ে যাবেন। হয়ে গেছে, পাচ্ছি না আর আপনার সদলীয় বিধায়ক ডিএম এর অপসারণ চেয়ে রাস্তায় ধর্ণা বসছে, এখন যদিও ধর্ণা প্রত্যাহার করে নিয়েছেন ডিএম, এতে কি দলীয় ভাবমূর্তি কোথাও কোথাও শূন্য হচ্ছে না? দেখুন, সেই বিষয়ে আদরণীয় প্রদেশ সভাপতি এখানে রয়েছেন। আমি দীর্ঘদিন এখানে কার্যকর্তা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, আর প্রদেশ সভাপতিতে কাজ করেছি আমি, এখন সেটা মানিকবাবু দেখছেন। আর সরকারের যেটা দায়িত্ব সরকার সেটা করছে। আর আপনারা অবগত আছেন যে ডিএম নিজেই রিজাইন দিয়ে দিয়েছেন এবং হাইকোর্টেও সেটা মামলা একটা বিষয় চলছে। হাইকোর্টের যে নির্দেশিকাটা সেটাও আপনারা দেখে, হাইকোর্ট রাজ্য সরকার কোথাও কাঠগড়াত্ব দাঁড়া করায়নি। হাইকোর্ট জানতে চেয়েছে সে বিষয়, এবং যে বিষয়গুলি জানতে চেয়েছে ততদিন পর্যন্ত যাতে পশ্চিমে সেই আমাদের পুরনো ডিএম না থাকেন, তার আগেই সরকার অপসারণ হয়ে গেছে, উনি নিজেই রিজাইন দিয়ে দিয়েছেন। তো হাইকোর্টের যে নির্দেশিকা আগেই পালন হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলেছে যে ইনকোয়ারিটা আমরা দিয়েছি, হাই পাওয়ার ইনকোয়ারিটা, সেই ইনকোয়ারিটা পেপারগুলো জমা করার পরে জমা করা পর্যন্ত যাতে সেই ইনকোয়ারিটা স্টপ রাখা হয়, তো আমরা সেটা করছি। তো এগুলো আমি যেটা বললাম, এগুলো দেখো সরকার একটা গভর্নেন্স আর দল দুইটা আলাদা বিষয়। আর সমস্ত আমার দলের হোক আর অন্য দলের হোক, গভর্নেন্স বিষয়ে নির্বাচিত প্রতিনিধিদের ধ্যান রাখা উচিত, বোঝা উচিত, এবং সেই হিসাবে নিজেকে জনতার সামনে প্রস্তুত করা উচিত। স্যার, এই মুহূর্তে করোনা নিয়ে সেকেন্ড ওয়েভ, আপনারা আমরা সবাই জানি যে সেকেন্ড ওয়েভ চলছে, থার্ড ওয়েভ আসার পথে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আমাদের রাজ্যের সবার মধ্যে, কারণ মানুষরা কিন্তু সঠিকভাবে কোনো তথ্য পাচ্ছে না। যদি নিজে ইনিশিয়েটিভ নিয়ে আপনি স্বাস্থ্য দপ্তরে আছেন, কয়টা কোভিড সেন্টার খালি রয়েছে, বেড কয়টা খালি রয়েছে, অক্সিজেনের কী ধরনের অ্যাভেলেবিলিটি রয়েছে, ডাক্তার কয়জন রয়েছে, প্যারামেডিক্স কয়জন রয়েছে, সেই যদি একটা বুলেটিন যদি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে আপনি যদি ব্যবস্থা করেন, তাহলে আমাদের রাজ্যের মানুষ হয়তো একটু রিলিফ পাবেন, একটা অ্যাওয়ারনেস এখানে সৃষ্টি হবে। এমনিতে রাজীববাবু, আমি বারবার বলছি, হেলথের বিষয়ে আদরণীয় রতনলাল নাথ মহোদয় ব্রিফ করেন, আপনাদের টিভি চ্যানেলও আমি দেখি সেগুলো আসে।
और হেলথের যে ডাক্তাররা আছে ওনারাও করেন। আর তারপর আমি বলবো যে একবার মিডিয়াদের সঙ্গে ডেলি না হলে শেয়ার করা যে কত বেড আছে। যেমন আজকের দিনে 1800 বেড আছে, আরও 900 বেড তৈরি হচ্ছে, ঠিক তো 2900 বেড আমাদের তৈরি হয়ে যাচ্ছে 2-3 দিনের মধ্যে। 1800 রেডি আছে। অক্সিজেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আজকের দিনে। রেনভেসি ট্যাবলেট আমাদের কাছে ইঞ্জেকশন যেটা রয়েছে। আর বাকি মাস্ক, স্যানিটাইজার, ট্রিপল লেয়ার মাস্ক, N95, পিপিই কিট, এই সবগুলো আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে। তার আগের বার তার জন্য বারবার আমাদেরকে বলতে হতো, তার আগের বার যে মাস্কটা আমি পরে যাচ্ছি সেই মাস্কটা কি জিনিস কেউ জানতো না, কিভাবে তৈরি হবে। আমরা গামছা দিয়ে, কেউ চাদর দিয়ে করছি, মাস্ক বানানোর জন্য নেই। একটা মাস্ক তৈরি করছে কাপড় দিয়ে আমার 70 টাকা 75 টাকা খরচা করে বানাতে হয়েছে। আজকে সরকার নিজেই মাস্ক বিতরণ করছে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বোনেরা, ভলেন্টিয়াররা নিজেরা বিতরণ করছে। তো মানে বিগত দিনে যেটা হয়েছে এবার সেই স্থিতি নেই। এবার আমরা, ওই সময় আমাদের কাছে ভেন্টিলেটর একটা ছিল, এখন আমাদের কাছে 98 ভেন্টিলেটর। আমাদের কাছে ওই সময় অক্সিজেন বেড সীমিত ছিল জিবি হসপিটালে, এখন জিবি হসপিটালও আছে অক্সিজেন বেড, এখন ধর্মনগরে আছে, কৈলাসহরে আছে, উদয়পুরে আছে। তো সেগুলো আমরা করে নিয়েছি। আমাদের যে আরটিপিসিআর টেস্ট শুধু জিবি হসপিটালে ছিল, এখন আরটিপিসিআর টেস্ট জীবিত হচ্ছে, ধর্মনগর হচ্ছে, এবং টুনেটের টেস্ট গোমতীতে হচ্ছে, টিএমসিতে আরটিপিসিআর। তো এই যে ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো কারণে এবার সেগুলো বারবার মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখন এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমাদের কাছে এসে গেছে, হয়ে গেছে। তো তার জন্য ডেলি আমরা করি না, কারণ আমরা অলরেডি রেডি আছে। আগে মানুষের মধ্যে প্যানিক হয়ে গেছিলো অক্সিজেন আছে কিনা, তার মধ্যে প্যানিক হয়ে ভাই বেড পাবো কিনা, আইসিইউ আছে কিনা, ভেন্টিলেটর আছে কিনা, ট্রিপল লেয়ার মাস্ক আছে কিনা, পিপিই কিট আছে কিনা, স্যানিটাইজার আছে কিনা। আপনারা খেয়াল আছে যে স্যানিটাইজারের জন্য আমার নার্স বোনেরাও বলছিল কাজ করবো, স্যানিটাইজার নেই, পিপিই কিট নেই, কিন্তু আজকে সেটা ইস্যুই নেই। কারণ কি, ত্রিপুরা সরকার এই সময়ের মধ্যে সেগুলো পর্যাপ্ত করে নিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আবারও ত্রিপুরাবাসীকে নিবেদন করব যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। কেন্দ্র এবং রাজ্য সরকারের গাইডলাইনগুলো মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবেই আসুক সেগুলোকে গ্রহণ করুন। রাজ্য সরকারের কি পরিকল্পনা আছে হসপিটালগুলোতে সরকারি ভাবে অক্সিজেন প্ল্যান্ট করার? সব লেগে আজকে অক্সিজেন প্লান্ট আমাদের নতুন 2 দিন বা 3 দিনের মধ্যে টিএমসি হসপিটালে একটি 60 বেডের অক্সিজেন প্লান্ট শুরু হয়ে যাবে। টিএমসিতে কোভিড কেয়ার সেন্টার করার জন্য 100 বেডের অক্সিজেন বেড সহকারে প্রস্তুতি চলছে। আদরণীয় মানিক ভাই, 300 বেডের তৈরি প্রস্তুতি চলছে। আর সঙ্গে সঙ্গে 600 লিটারের যেটা অক্সিজেন প্লান্ট সেটা 2-3 দিনের মধ্যে চালু হয়ে যাবে। 60 বেডের এটা দেওয়া যেতে পারে। আর আমাদের এখানে যে অক্সিজেন প্লান্টগুলো রয়েছে বুর্জুংনগরে, সেগুলোর কাছে লিকুইড অক্সিজেন লিকুইডও রয়েছে, এবং হাওয়া থেকে যেটা তৈরি করা সেটাও পর্যাপ্ত আছে। হ্যাঁ, আর জিবিতে অক্সিজেন প্লান্ট 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেটা এয়ার থেকে নেওয়া হয়। আর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন পিএম কেয়ার ফান্ড থেকে প্রতি ডিস্ট্রিক্টে অক্সিজেন প্লান্ট দেওয়া হবে। ত্রিপুরাও সেটা করা হবে। এবং খুমুলুঙে যে হসপিটাল রয়েছে, যেটা এডিসির হসপিটাল, সেটা তো ত্রিপুরা সরকার অক্সিজেন প্লান্ট তৈরি করে দেবে। আজকে তো সাংবাদিক সম্মেলনের মতো বিষয় পশ্চিমবঙ্গের বিষয় বা ফলাফল বিষয়। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ফলাফলের প্রভাব কি ত্রিপুরায় পড়বে কিনা, একেবারে আপনারা কি মনে করেন? কয়েকটি জায়গাতে বিজেপির কার্যকর্তারা থানায় এফআইআর করেছেন যে তাদের পার্টি অফিসের ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে, সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে, কখনো কোথাও জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। মূলত এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি সেটাই বলছি আপনাদের মাধ্যমে, ত্রিপুরার মাটি পাল্টে গেছে। ত্রিপুরার যে প্রতিহিংসা রাজনীতি সেটা পরিবর্তন হয়ে গেছে। তো ওই গাছে কাঁঠাল গুপে তেল, আমি বলি গাছে কাঁঠাল গুপে তেল। আগেও এমন নয় যে ওয়েস্ট বেঙ্গলে এই প্রথমবার তৃণমূল কংগ্রেস এসছে, এই নিয়ে 3rd টাইম এসছে, তার আগেও ছিল। আপনাদের খেয়াল আছে মাননীয় প্রধানমন্ত্রীজি 2019-এর লোকসভা ইলেকশনে যখন ত্রিপুরাতে এসেছিলেন, উদয়পুরের গার্লস স্কুল ময়দানে উনি একটা কথা বলেছিলেন যে ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ বুদ্ধিমান, ত্রিপুরার মানুষের কাছে দ্বিতীয় অপশান এসছিল যে কমিউনিস্ট নয় তো কে, তৃণমূল। অপশান দেখানো হয়েছিল,
হয়েছিল ত্রিপুরার মানুষ সেটা অ্যাকসেপ্ট করেনি। ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বিজেপিকে অ্যাকসেপ্ট করেছে, আর তার কারণেই আজকে আপনাদের সামনে আমি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আমার ক্যাবিনেটের সাথীরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, এমপিরা রয়েছেন। শুধু বিধানসভা আমরা জিতিনি, প্রত্যেকটি জায়গাতে আমাদের জিত হয়েছে, সেটা মানুষের কারণে হয়েছে। তো সেই কারণে আপনাদের মাধ্যমে আমি এই ধরনের কার্যকলাপ যারা করছে অতি উৎসাহিত আমি তাদেরকে বলবো যে এইগুলো না করার জন্য। আর কোনোভাবে ত্রিপুরাতে সন্ত্রাস আর এই ধরনের যারাই করবে যে কোনো পার্টি, তাদেরকে গভর্নমেন্ট কোনোভাবেই বরদাস্ত করবে না, আর তাদেরকে ছাড়া হবে না। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইস্যুতে তথাগত রায়ের একটি টুইট ইতিমধ্যে বলা যায় দেশীয় রাজনীতিতে খুব আলোড়ন সৃষ্টি করেছে। তথাগত রায়ের সেই টুইটটি সম্পর্কে আপনাদের কি প্রতিক্রিয়া থাকছে? যেহেতু তথাগত রায় রাজ্যের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের নির্বাচনী এবং আজকে তিনি যে টুইট করেছেন সেটা বলা যায় রাজনীতিতে অনেকটা বিতর্কেরও সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটে সেই বিষয়ে জবাব দেওয়ার জন্য আমাকে নির্ধারিত করা হয়নি, সেটা পশ্চিমবঙ্গ ইউনিট দেখবে। ত্রিপুরার বিষয়ে আপনি যেটা কোশ্চেন করেছেন আমি আপনাকে জবাব দিয়েছি। আর টুইট তথাগত রায় করেছে, আমি করিনি। তো যে টুইট করেছে তাকে জিজ্ঞাসা করা। আপনাকে এই সময় আমি বলবো না পশ্চিমবাংলাতে যাওয়ার জন্য, কারণ কোভিডের যে পরিস্থিতি, ত্রিপুরা অনেক ভালো রয়েছে স্থিতি। তার জন্য যখন ভালো হয়ে যাবে তো কলকাতায় গিয়ে তথাগত দাকে জিজ্ঞাসা করা। স্যার, আসামে বিজেপি গভর্নমেন্ট এসেছে এবং দেখা গেছে নাডার চেয়ারম্যান ভালো ফল করেছে পার্সেন্টেজ হিসাবে। তো আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখেন? এটা ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টারি বোর্ড যেটা নির্ণয় করে সেটা মেনে নেন। ধন্যবাদ।